আমরা দাঁড়িয়ে আছি ২০২৬ সালের মার্চ মাসে। ২০২৬ মার্চে দাঁড়িয়ে আমরা পেছনে ফিরে তাকাতে চাই ১৯৭১ মার্চে। যে মার্চে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, একটি ভূখণ্ড গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল নতুন একটি রাষ্ট্র হিসাবে। ১৯৭১ মার্চ মাসের প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো স্বাধীনতার আন্দোলনকে ত্বরান্বিত করেছে, দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আমরা প্রতিদিন সেই সব ঘটনাগুলো স্মরণ করার চেষ্টা করছি, সেই সব ঘটনাগুলো নিয়ে কথা বলবার, আলোচনা করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ ৬ মার্চ আমরা ১৯৭১ সালের ৬ মার্চের দিকে ফিরে তাকাবো, সেদিনকার ঘটনা প্রবাহ নিয়ে কথা বলবো। আজকে আমার সঙ্গে আলোচনার জন্যে আমাদের আমন্ত্রণে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি ফায়জুল করিম। ফায়জুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় সংযুক্ত হবার জন্য। ধন্যবাদ শওকত আলী সাগর ভাই এবং আমার সুপ্রিয় দর্শক আহ, যারা এই আলোচনা দেখছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাগর ভাইকে যে এই ঐতিহাসিক মার্চ মাসে এবং ৭ই মার্চের আগে ৬ মার্চ সম্পর্কে আলোচনা করার সুযোগ পাচ্ছি প্রবাসে বসে অনেক বছর পরে। ধন্যবাদ। ফাইজুল ভাই, আমরা যদি এই ২০২৬ সালে দাঁড়িয়ে ১৯৭১ মার্চের দিকে তাকাই, মার্চের দিকে তাকানোর আগে আমাদের একটু ২০২৬ ৭১ মার্চের দিকে তাকানোর আগে আমরা একটু ২০২৬ মার্চের দিকেও তাকাতে চাই। ২০২৬ মার্চে দাঁড়িয়ে কি মনে হয় আপনার? ১৯৭১, ২০২৬, মাঝখানে অনেকগুলো বছর। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাদের সামনে কি আছে? কেমন মার্চ ২০২৬? ধন্যবাদ সাগর ভাই আবারও। আসলে এই মুহূর্তে যারা আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সম্পর্কে জানি বা গত অর্ধ শতাধিক বছর আগ পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে, আমরা যারা স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাস করি, আমরা মহান মুক্তিযুদ্ধের সম্পর্কে যারা ভাবি, তারা দেখেছি গত 18 মাসে দেশে স্বাধীনতার যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন, তাদেরকে কিভাবে লাঞ্ছিত অপমান করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমরা যে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তাকে নানাভাবে অবমূল্যায়ন করা হয়েছে, অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। এমনকি যে বাসভবন ৩৫ নম্বর থেকে, যে আমাদের স্বাধীনতার সূতিকাগার বলা হয়, তাকে বারবার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। অনেকটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, হাজার হাজার মুক্তিযুদ্ধকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে। সেগুলি সব দেশের মানুষ, প্রবাসী আমরা দেখেছি, আপনি জানেন। তারপরেও আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে এবং দেশে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা ৭১-এর রাজাকার, আলবদর, আল শামস এবং যারা আমাদের মানবতা বিরোধী হাজারো অপরাধ, লক্ষ অপরাধ করেছে, এবং তাদের সাথে আন্তর্জাতিক অনেক অপশক্তি যারা ৭১-এর ষড়যন্ত্রকারী ছিল, তারা দেশকে স্বাধীনতা বিরোধী একটা অবস্থানে পৌঁছে দিয়েছিল, যেটা সত্যি খুব বেদনাদায়ক ছিল। এখনো সে অবস্থার পরিবর্তন হয়েছে কিনা আমরা নিশ্চিত বলতে পারি না, কিন্তু অল্প কিছুদিন আগে দেশে নতুন সরকার হয়েছে। তারা নির্বাচনের আগে স্বাধীনতার মূল্যবোধ, সংগ্রাম, ঐতিহ্যকে এবং সংগ্রামের অনেক কথাই বলেছেন। আমরা দেখব এই বছর আমাদের ৭ই মার্চের পরে ২৬শে মার্চ কিভাবে পালিত হয়, এবং দেশে এই 18 মাসে যে অপশক্তিগুলি সোচ্চার হয়েছিল, ষড়যন্ত্র করেছিল, তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নেয়। আমরা সে আশায় থাকবো।
আমরাও সেই আশায় থাকবো যে নতুন সরকার, তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার গঠিত হয়েছে, নির্বাচনের আগে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তভাবে কথাবার্তা বলেছে, সেকুলার রাজনীতির পক্ষে কথাবার্তা বলেছে। তাদের শাসন ব্যবস্থায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধারা সম্মানিত হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আহ, আবার পাবে মানুষ, ফিরে পাবো আমরা, সেই প্রত্যাশা আমরা করব। আহ ফাইজুল ভাই, আমরা যদি 1971 সালে ফিরে যাই, 1971 সালের 6ই মার্চ কি ঘটেছিল সেদিন? আমরা জানি যে এর আগের পরের নানা ঘটনা প্রবাহের সঙ্গে প্রতিটি দিনই সম্পর্কিত। তারপরও আমরা 6ই মার্চ 1971 শুনতে চাইবো আপনার কাছে। জি, ধন্যবাদ সাগর ভাই। আমরা সবাই জানি 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। কিন্তু তার আগে 6ই মার্চে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান একটি বেতার ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি 25শে মার্চ জাতীয় অধিবেশনে ঘোষণা দিয়েছিলেন। যদিও বাংলাদেশের সমস্ত মানুষ অসহযোগ আন্দোলনে ছিলেন, সেটি 1 তারিখ থেকে শুরু হয়েছিল। 6 তারিখে সারা বাংলাদেশে বিক্ষোভ ছিল। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলগুলিতে, শ্রমিক এলাকাগুলিতে এবং ঢাকাতে মানুষ এই অসহযোগ আন্দোলনে যোগদান করেছিল। এবং যেহেতু 7ই মার্চে একটি ভাষণ হবে, বঙ্গবন্ধু ভাষণ দিবেন, সমস্ত জাতি, স্বাধীনতাকামী মানুষ প্রস্তুত ছিল, আকাঙ্ক্ষা করছিল যে 7ই মার্চে বঙ্গবন্ধু কি ভাষণ দিবেন। দেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ঢাকা আসার প্রস্তুতি নিচ্ছিল। তবে এই প্রসঙ্গে একটি কথা আমি বলতে পারি, যে কথাগুলো আমি বললাম সেগুলো আমরা ইতিহাসের অংশ হিসেবে আমরা সবাই জানি। যেহেতু আজকে আমি আমার ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে আমি একটি কথা বলা দরকার, যে 71 সালের 6ই মার্চ আমি, আমার আব্বা, পরিবার সহ আমরা ছিলাম তৎকালীন মাদারীপুর মহকুমার, যা এখন শরীয়তপুর জেলা, সেখানে ডামুড্ডা নামটি আপনি তো শুনেছেন। ডামুড্ডা। যে তখন এটা ছিল বেদরগঞ্জ থানার থানার অন্তর্গত একটি ইউনিয়ন। ডামুড্ডা কেন বললাম, সেই ডামুড্ডাতে বাড়ি ছিল আমাদের মরহুম আব্দুর রাজ্জাক ভাইয়ের। তো রাজ্জাক ভাইয়ের, মরহুম আব্দুর রাজ্জাক ভাই মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, প্রেসিডেন্ট মেম্বার উনি ছিলেন। তখন স্বেচ্ছাসেবক লীগ হয়েছিল বাংলাদেশে, 69 থেকে 72 পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের উনি প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় স্বেচ্ছাসেবক লীগ করাই হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আগের প্রস্তুতি অনুযায়ী। একটা প্রস্তুতি ছিল সারা দেশের স্বেচ্ছাসেবক যুবক সমাজ থেকে সমস্ত মানুষকে একটা প্রস্তুতি নেওয়ার জন্য। তো সেখানে একটু জিনিস আমার কাছে বলতে যাচ্ছি এই জন্য, যে আমি 71 সালে আমি ক্লাস 6-এ পড়ি। তো ক্লাস 6-এ পড়ার সময় যেহেতু আমার আব্বা তখন ওখানে থানা কৃষি কর্মকর্তা ছিলেন, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে অসহযোগ আন্দোলনের আগের থেকে, যেহেতু স্বেচ্ছাসেবক লীগের উনি একটু জাতীয়ভাবে বিখ্যাত নেতা, আমাদের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামের একদম ঢাকার কেন্দ্রীয় নেতৃত্ব যাকে বলা হয়, তারে একজন মানুষ তিনি। আর ডামুড্ডা মাদারীপুর এলাকায় মানুষ এতটা উদ্বুদ্ধ হয়েছিল এবং স্বেচ্ছাসেবক লীগের উনি প্রধান হওয়াতে ওই ওই এলাকার মানুষ কিন্তু অনেক আগের থেকেই, মার্চের ডিসেম্বরের পর থেকেই লাঠি হাতে বা আপনার যেটা বলা হয় যে কাঠ কেটে রাইফেল তৈরি করা, ওগুলি দিয়ে ট্রেনিং করছিল। তো যেহেতু আমাদের স্কুলের মাঠে এবং যেটা বলা হয় উপজেলা থানার যে গ্রাউন্ডগুলি থাকে, সেই মাঠগুলি ব্যবহৃত হতো, প্রতিদিনই এই ট্রেনিং গুলি হতো। আর যেহেতু তখন আমরা টেলিভিশন আমাদের ওখানে ছিল না, রেডিওতে আমরা শুনতাম। আর পত্রিকা যেত, যেহেতু লঞ্চ করে ঢাকাতে যেত পরের দিন। তো সেই জন্য তখনকার মানুষ ঢাকাতে যারা ছিলেন, যারা শহরগুলিতে ছিলেন, ঢাকার মানুষগুলি, তারা সেই ইতিহাস সংগ্রামটা নিজে উপলব্ধি করেছেন এবং তারা সবাই চেয়েছেন 7ই মার্চে জড়ো হওয়ার জন্য।
যারা সেদিন 7ই মার্চে যেতে পেরেছেন আমরা পরে সংবাদগুলো শুনেছি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা রেডিওতে শুনতাম, আহ, সেটা হলো সবসময় মানুষ উৎকণ্ঠিত থাকতো, কি বলছেন শেখ মুজিব, কি বলেন মুজিব, কি বলে মুজিব ভাই, কি বলে। তো সেখানে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটা ঘোষণা সেদিন 6 তারিখে ছিল, যেহেতু রেডিও টেলিভিশন এগুলি সরকার নিয়ন্ত্রিত, সেই 7ই মার্চের ভাষণ রেডিও টেলিভিশন প্রচার করার জন্য সংগ্রাম পরিষদ থেকে জোরালো দাবি ছিল। আমার যতদূর মনে পড়ে পরবর্তীতে শেষ পর্যন্ত এই দাবির কাছে মাথা নত করে সেই ভাষণ প্রচার করা হয়েছিল। আমরা সম্ভবত একদিন পরে। একদিন পরে সেটা আমরা শুনেছিলাম সেই সেই বেদরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এসে এখান থেকে। কিন্তু সমস্ত জাতি মনে হচ্ছিল ঢাকার দিকে যাচ্ছে, মানে সারা বাংলাদেশ থেকে যেভাবে গেছে, পত্রিকা নিউজ আসছে, টেলিভিশনে পরবর্তীতে ইতিহাস থেকে আমরা জানছি সারা বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুধু শেখ মুজিবের সেই স্বাধীনতার ভাষণ, মানুষ মনে করেছিল শেখ মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দেবেন। এবং ছাত্র ছাত্র সংগ্রাম পরিষদ ও ছাত্র নেতারা তাই তাই ভাবছিলেন। কিন্তু এই জন্য বলতে শুধু ছয় ছয় তারিখটা ছিল জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। অসহযোগ আন্দোলন প্রস্তুতি, বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই ভাষণের ক্ষেত্র প্রস্তুত করা, বঙ্গবন্ধু সমস্ত মানুষের মানসিক প্রস্তুতি কতটুকু আছে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা আমরা জানি যে সেই সময়টা থেকে যে জাতীয় অধিবেশন স্থগিত করা হয়েছিল, তারপরে থেকে পাকিস্তানের ষড়যন্ত্র করছিল। এবং আজকে এত বছর পরে আমরা সমস্ত ইতিহাস অনেকটাই জানি যে ষড়যন্ত্র করে তারা আহ, পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, এমনকি আমার মনে হয় যে 6 তারিখে বোধহয় টিক্কা খানকেও বাংলাদেশে গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছিল সেই হুম, 6 তারিখ হুম। 6 তারিখে। এই এই এগুলিতে মনে হচ্ছিল, এবং এখন এখন তো প্রমাণিত যে একটা ষড়যন্ত্রমূলক ভাবে 70-এর নির্বাচনে মেজরিটি পার্টির নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। তারা দীর্ঘ সময় যে শোষণ করেছিল সেটা সেই উপনিবেশিক রাষ্ট্র হিসাবেই দেশকে রাখতে চেয়েছিল। এবং তারা সামরিক কায়দায় দেশকে দমন করে একটা পরিকল্পনা করে তারপরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তারা সৈন্য আনছিল নৌপথে বা বিমান বাহিনীতে, এই প্রস্তুতিগুলো নিচ্ছিল এবং প্রতারণামূলক বলে আলোচনার প্রস্তুতি নিচ্ছিল। বঙ্গবন্ধু সেটা বুঝতে পেরেছিলেন এবং দেশের মানুষও বুঝতে পেরেছিলেন, বিশেষ করে সংগ্রাম পরিষদ ছাত্র নেতারা তো অবশ্যই বুঝতে পেরেছিলেন। এবং 7ই মার্চের প্রস্তুতিটা জনগণ নিয়েছিল আমার মনে হয়, যে পরবর্তীতে আপনি মানে জানেন আমরা যেটা অর্জন স্বাধীনতার করেছি। প্রস্তুতি হিসাবেই 7ই মার্চের স্বাধীনের ভাষণের প্রস্তুতি নিচ্ছিল, 7ই মার্চে ঘোষণা হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধু দূরদর্শিতা বা আন্তর্জাতিক সমর্থন বা আহ, ভারতের তৎকালীন আমাদের সহযোগী শক্তি যে ইন্দিরা গান্ধীর, এই সব বিষয় বিবেচনা করে বঙ্গবন্ধু একটি গণতান্ত্রিক সংগ্রামের পক্ষে একটি প্রতিরোধ গড়ে তোলার জন্য চেষ্টা করেছিলেন। এবং আলোচনাটাও উনি একদম আলোচনার বিপক্ষে যান নাই, দীর্ঘ সময় তাজউদ্দিন আহমেদ তার নেতৃবৃন্দ নিয়ে আলোচনা চালিয়ে গেছেন। কিন্তু এটা বঙ্গবন্ধুর একটা গণতান্ত্রিক চিন্তা থেকে, যে রক্তক্ষয় ছাড়া শেষ পর্যন্ত চেষ্টা করা, উনি চেষ্টা করেছিলেন। এবং 7ই মার্চের ভাষণের একটু একটু নির্দেশনা ছিল যে আমরা কি করব। তো 6ই মার্চটা আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমরা সেই ক্লাস 6-এ পড়ার পরেও আমরা দেখেছি, যে এখন উপলব্ধি করি যে মানুষ, সারা বাংলাদেশের মানুষ কিভাবে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। আহ, এটা তখনকার সময় যারা আমাদের চেয়ে আরো সিনিয়র যারা ছিলেন, যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং যুদ্ধে যাবেন, সংগ্রাম করবেন, এবং বঙ্গবন্ধু যা বলেছিলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এবং বঙ্গবন্ধু শত্রু চিহ্নিত করে দিয়েছিলেন কিভাবে যুদ্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে, অসহযোগ আন্দোলনের মাধ্যমে কিভাবে দেশ স্বাধীন করতে হবে সেই নির্দেশনা উনি পরের দিনই দিয়েছিলেন। কিন্তু মানুষ 6 তারিখে মানুষ প্রস্তুত ছিল। এই যে শুধু যে আহ, বঙ্গবন্ধুর আহ্বান করবেন, তার নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ চাই, এই আকাঙ্ক্ষাই এই পুরো আহ, মার্চ মাসেতে ছিল, তার আগের থেকে ছিল। তারপরের ইতিহাস তো আমরা সবাই জানি। হ্যাঁ। এবং আমরা যদি সেই 6 মার্চটাকে আলাদা করে, ফাইজুল ভাই আপনি বলছিলেন যে সেদিনই ইয়াহিয়া খান আবার জাতীয় পরিষদের অধিবেশন আবার ডাকলেন যে 25শে মার্চ।
এবং আমরা জানি যে 25শে মার্চেই আসলে বাঙালি জাতির উপর, ঘুমন্ত জাতির উপর তারা সেনাবাহিনী লেলিয়ে দিয়ে গণহত্যা পরিচালনা করেছিল। আবার মার্চের প্রথম দিনেই কিন্তু তারা এই অধিবেশনটাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে দিয়েছিল। ফলে মার্চের 1, 2, 3, 4, 5 এই কয়েকদিনে যেই প্রতিক্রিয়া হয়েছে সারা দেশের মানুষের মধ্যে, সেই কারণেই হয়তোবা পাকিস্তান সেই সময়কার শাসক গোষ্ঠী নতুন করে এসে আবার আহ অধিবেশনের তারিখ ঘোষণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিংবা আন্দোলনকে কোনোভাবে গতিপথটাকে স্থিমিত করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেই সময়কার সংগ্রামী মানুষ বা সেই সময়কার সংগ্রামী নেতৃত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাজ্ঞ নেতৃত্ব, আহ আন্দোলন নেতৃত্বে আন্দোলন পথভ্রষ্ট হয় নাই, বরং আন্দোলন ধীরে ধীরে স্বাধীনতার আন্দোলনের দিকেই ধাবিত হয়েছে। ফাজিল ভাই, আমরা আহ আর তো যদি কিছু বলার না থাকে, মানে বিশেষ কিছু, তাহলে আমরা এই আলোচনাটা এখানে শেষ করব। আপনি হ্যাঁ, কি আর কিছু যুক্ত আহ, করবেন? শুধু একটি কথা এখানে বলে রাখা দরকার। জি। যারা আমরা যারা ইতিহাসের ছাত্র, একটা জিনিস হয়েছে কিন্তু, যে আমরা সবাই জানি, এখনো বিতর্ক অনেকে করছেন, কিন্তু এটুকু শুধু উল্লেখ করা দরকার যে আপনি যে বলেছেন 1লা মার্চ জাতীয় অধিবেশন যেটা বন্ধ করা হয়েছিল, ষড়যন্ত্র, ছাত্র সংগ্রাম পরিষদের পতাকা উত্তোলন, জাতীয় পতাকা তৈরি করা, বঙ্গবন্ধুকে বলা স্বাধীনতা ঘোষণা দেওয়া, এবং অপরপক্ষে বঙ্গবন্ধু 7ই মার্চে কেন স্বাধীনতা ঘোষণা দিলেন না, 26 তারিখ পর্যন্ত কোনো আলোচনা করলেন, এগুলো কিন্তু ইতিহাসের বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় থেকে বলেছেন। কিন্তু আমরা একটা উপলব্ধিতে আসতে হবে, শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ না, অন্য দেশের মানুষের মতো একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং একটা গণতান্ত্রিক সংগ্রাম, অসহযোগ আন্দোলন করে একটা সফল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু এবং তার সাথে দূরদর্শিতা যে কতটা সময়োপযোগী ছিল, এটা জাতিকে উপলব্ধি করতে হবে। যদিও ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, অনেক ছাত্র নেতারা পরবর্তী স্বাধীনতার পরে তারা চেষ্টা করেছেন যে যে 7ই মার্চে কেন উনি স্বাধীনতা ঘোষণা করলেন না, এবং কেন না, আলোচনা 7ই মার্চে চালিয়ে যে গেলেন। বক্তব্যটা দিয়েছেন সেটি তো আসলে স্বাধীনতার এগুলো ঘোষণাই। সব ঘোষণাই। সেটা অনেক কূটনৈতিক ভাবে, অনেক টেকনিক্যালি ঘোষণা। হ্যাঁ, তবে যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু কেন আলোচনা চালিয়ে গেলেন, এই বিতর্ক কিন্তু অনেকে করার চেষ্টা করছে, কিন্তু সারা একটা স্টেটমেন্টশিপ, একটা ডেমোক্রেটিক লিডার কিভাবে আলোচনা শেষ পর্যন্ত চালিয়ে যান এবং জাতিকে প্রস্তুত করে তার উদ্দেশ্য, আহ, অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যান, আমরা গত এত বছরে আমরা কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন সংগ্রাম ইতিহাস জেনে কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি বঙ্গবন্ধু সঠিকভাবেই সে পদক্ষেপ নিয়েছিলেন। তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃবৃন্দরা আন্তর্জাতিক আহ, নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সফলভাবে এই আলোচনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এটা একটা মহান নেতাদের এই এই পদক্ষেপ নিতে হয়। আমি হঠকারী বলবো না, জনগণকে সাথে নিয়েই সঠিক সময় সিদ্ধান্তে যেতে হয়, এটাই আমার বলার উদ্দেশ্য আজকে। ধন্যবাদ সাগর ভাই। এবং বঙ্গবন্ধু যথাযথভাবে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়ে গিয়েছেন, এবং তার নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফাইজুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার ভাবে 6ই মার্চ এবং 1971-এর মার্চের ঘটনা প্রবাহ আমাদের সঙ্গে ব্যাখ্যা করার জন্য। এবং একটি নতুন তথ্য আপনি উপস্থাপন করলেন, যেটি স্বেচ্ছাসেবক লীগ সেই সময়কার, এবং স্বেচ্ছাসেবকদের যে ভূমিকা, এবং স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি হিসাবেই যে তাদেরকে ওইভাবে গড়ে তোলা হচ্ছিল। এই আলোচনাটা আমরা খুব বেশি বিবেক কোথাও আমরা অত দেখি না। আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের সময়কার বা স্বাধীনতা আন্দোলনের এরকম আলাদা আলাদা অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো অংশ আছে, যেগুলো আসলে এখন সামনে আনা দরকার বা সামনে আসা দরকার। দর্শক, আমরা আমাদের এই আলোচনা পুরো মার্চ মাস ধরে চালিয়ে যাব। 7ই মার্চ, 8ই মার্চ, 9ই মার্চ, প্রতিদিন 1971 সালে কি ঘটেছিল সেই সব বিষয় নিয়ে বিভিন্ন জনের সঙ্গে আমরা কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। মুক্তিযুদ্ধকে আমাদের ধারণ করতে হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদের সমুন্নত রাখতে হবে। ধন্যবাদ আবারও। জয় বাংলা।